আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল কোশ্চেন ব্যাংক মাস্টার ক্লাসের এই লেকচারটিতে আমরা আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি আছে, অর্গানিক কেমিস্ট্রির লাস্ট যে পোরশনটুকু আছে, ওই পোরশনটুকু থেকে কি রকম কোশ্চেন আসে বা পরীক্ষায় এর আগে কিভাবে কোশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করব। তো চলো তাহলে দেখা যাক। সো এই লেকচারটা যে টপিকটা এটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, অনেকেরই হয়তো বা পড়া নাই, কিন্তু এখান থেকেও কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট সহ কোশ্চেন হতে পারে। এবং এই টপিকটা অ্যাকচুয়ালি আজকে আমরা যেটা পড়বো এটা হলো আমরা বলে থাকি হচ্ছে কেমিস্ট্রি অফ বায়োমলিকিউলস। তার মানে হচ্ছে এখানে আছে তোমার পলিস্যাকারাইড, প্রোটিন পলিপেপটাইড, অর্গানিক কম্পাউন্ডস ইন আওয়ার ডেইলি লাইফ। তো প্রথম দুইটা যে টপিক, এই দুইটা টপিক অ্যাকচুয়ালি বায়োলজির সাথে অনেক বেশি রিলেটেড। বায়োলজিতে তোমরা সেল কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা পড়ছো ওই চ্যাপ্টারের সাথে এখানে অনেক বেশি রিলেটেড ইনফরমেশন আছে আরকি। সো চলো তাহলে আমরা এখান থেকে শুরু করি। প্রথমে কোশ্চেনটা বলল কি হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য কার্বন ইন গ্লুকোজ মলিকিউলস। ঠিক আছে, নাম্বার অফ দ্য কার্বন ইন গ্লুকোজ মলিকিউলস। আমরা জানি যে আমাদের যে গ্লুকোজ মলিকিউল আছে, গ্লুকোজ মলিকিউল কি ওয়ান কাইন্ড অফ হেক্সোজ সুগার। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ হেক্সোজ সুগার। হেক্সোজ সুগার মানে হচ্ছে কি এটার মধ্যে কি কতগুলো কার্বন আছে, 6টা কার্বন আছে। আমরা যদি গ্লুকোজ সুগারের একটু স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা জাস্ট এরকম, হ্যাঁ, 1 2 3 4 এই 5টা এই 6টা, এই ধরো 6টা কার্বন আছে। এবং যেহেতু এটা একটা অ্যালডোহেক্সোজ, অ্যালডোহেক্সোজ মানে কি, মানে এটাতে আমাদের এই অ্যালডিহাইড গ্রুপটা থাকবে আর কি। ঠিক আছে, এই অ্যালডিহাইড গ্রুপটা আছে আর কি। তো CH2OH। ওকে, আচ্ছা, এখন এই স্ট্রাকচার দেখানোর একটা নিয়ম হলো কি, মানে আমরা এরকম খেয়াল রাখতে পারি যে এখানে এরকম একটা গ্রেটার দেন সাইনের মতো হয়, গ্রেটার দেনের এই মাথায় মাথায় হাইড্রোক্সিল থাকে আর কি, এই মাথায় মাথায় হাইড্রোক্সিল দেওয়া যেতে পারে। হ্যাঁ, এই যে ধরো মানে এইভাবে একটু গ্রেটার দেন চিহ্নের মতো চিন্তা করি, এখানে হাইড্রোক্সিল হাইড্রোক্সিল হাইড্রোক্সিল। ওকে, আচ্ছা, তো হাইড্রোক্সিলগুলো আমরা বসাই দিলাম, তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। হ্যাঁ, আচ্ছা, এখন লাস্টের যে কার্বনটা মানে যেটা মানে ফিফথ কার্বন যেটা মানে যেটাকে আমরা বলি হচ্ছে লাস্ট অ্যাসিমেট্রিক কার্বন, এই কার্বনের কোন পাশে হাইড্রোক্সিল বসবে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের ডি অর এল গ্লুকোজ হয়ে থাকে। ইফ দ্য হাইড্রোক্সিল গ্রুপ ইন রাইট সাইড দেন দ্য গ্লুকোজ ইজ ডি গ্লুকোজ, ইফ লেফট সাইড দ্য গ্লুকোজ ইজ এল গ্লুকোজ। ধরো এটা আমরা ডি গ্লুকোজ লিখলাম, তাহলে হচ্ছে কোন দিকে দিব, এই যে হাইড্রোক্সিল হচ্ছে আমরা ডান দিকে দিব আর কি। ঠিক আছে, তাহলে এদিকে হাইড্রোক্সিল, এদিকে হচ্ছে কি দিলাম, হাইড্রোজেন দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে এখন দেখো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কয়টা কার্বন, 6টা কার্বন। ঠিক আছে, তো এখানে কার্বন যদি 6টা হয়, আচ্ছা আমরা বাকি জিনিস ইনফরমেশনগুলো একটু পড়ে ফেলি। চলো, এখানে কার্বন কয়টা আছে, কার্বন আছে হচ্ছে 6টা। ঠিক আছে, নাম্বার অফ কার্বন হচ্ছে 6টা। তাহলে দেখো তো নাম্বার অফ হাইড্রোক্সিল কয়টা আছে, এখানে নাম্বার অফ হাইড্রোক্সিল আছে 1টা 2টা 3টা 4টা 5টা। নাম্বার অফ হাইড্রোক্সিল আছে হচ্ছে 5টা। আচ্ছা দেখো তো নাম্বার অফ হাইড্রোজেন কয়টা আছে এখানে ভাইয়া, নাম্বার অফ হাইড্রোজেন এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে 10টা 11টা 12টা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 12টা আছে আর কি। মানে এই জিনিসটা না, হাইড্রোজেন এটা আসলে গুণে বের করতে হয় না, তুমি কিন্তু মানে আমাদের গ্লুকোজের যে মলিকিউলার ফর্মুলা আছে ওইটা দেখেও কিন্তু বের করে ফেলতে পারো। মলিকিউলার ফর্মুলা আমরা কি জানি, C6H12O6। ঠিক আছে, তাহলে 6টা অক্সিজেন 6টা কার্বন আর কি আছে মানে হাইড্রোজেন আছে হচ্ছে 12টা। ওকে, আচ্ছা, এখন জাস্ট এখান থেকে মনে রাখতে হবে এই ইনফরমেশনটা, এটা হ্যাঁ, হাইড্রোক্সিল কয়টা আছে 5টা। কারণ এই যে দেখো নাম্বার অফ দ্য অ্যালকোহলিক মলিকিউল ইন গ্লুকোজ, অ্যালকোহলিক মলিকিউল মানে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ। হ্যাঁ, কতগুলো থাকে মাত্র দেখে আসলাম আমরা 5টা থাকে। তাহলে নেক্সট ওয়ান দেখি, হুইচ ইজ নট ট্রু রিগার্ডিং গ্লুকোজ। যখন এরকম ট্রু অ্যান্ড নট ট্রু এই টাইপের কোশ্চেন যখন আসে, আমরা তখন চিন্তা করব যে এটা কি আইদার ট্রু চাইছে অর ফলস চাইছে। তাহলে দেখো কোশ্চেন দেখে আমরা এখানে বুঝতেছি যে নট ট্রু বলছে, নট ট্রু বলছে মানে হচ্ছে কি এটা হচ্ছে ফলস বলছে। তাহলে আমাদেরকে খুঁজতে হবে কোন জায়গাতে ফলস ইনফরমেশন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ইট ইজ রিডিউসিং সুগার, ইট ইজ রিডিউসিং সুগার। তাহলে আমরা জানি যে গ্লুকোজ হচ্ছে রিডিউসিং সুগার, এটা তাহলে ট্রু। ইট ইজ কল্ড জেগারি, জেগারি মানে বাংলা হচ্ছে গুড় আর কি। হ্যাঁ, মানে আখের গুড় বলা হয় না, মানে এটা জেগারি অ্যাকচুয়ালি মানে হচ্ছে সুক্রোজকে বলা হয় আর কি। ঠিক আছে, সুক্রোজ। ওকে, তাহলে এটা যদি সুক্রোজ হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে সুক্রোজ যেহেতু জেগারি আর গ্লুকোজকে আমরা কি বলে থাকি ভাই, গ্রেপ সুগার। গ্লুকোজকে বলা হয়ে থাকে হচ্ছে গ্রেপ সুগার। চলো আমরা এখানে দেখে ফেলি, গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার, কারণ আমরা জানি গ্রেপ জুসের, হ্যাঁ, গ্রেপ জুসের মানে একটা ভালো একটা পার্সেন্টেজ থাকে, 12 to 30% মতো থাকে হচ্ছে গ্লুকোজ আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইট ইজ কল্ড জেগারি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুক্রোজ। তার মানে আমাদের এই ইনফরমেশনটা কিন্তু ভাইয়া ফলস। নেক্সট ওয়ান, স্টোরড এজ গ্লাইকোজেন, এটাও কিন্তু ভাইয়া ট্রু ইনফরমেশন, তাই না? আমরা জানি আমাদের বডির যে এক্সেসিভ গ্লুকোজগুলো আছে ওই গ্লুকোজগুলো বডিতে, হ্যাঁ, মানে স্টোরড ফর্মে থাকে। আর বডিতে গ্লুকোজ কিভাবে স্টোরড ফর্মে থাকবে, বডিতে গ্লুকোজ স্টোরড ফর্মে থাকে হচ্ছে গ্লাইকোজেন হিসেবে, কারণ গ্লাইকোজেনটা হচ্ছে তার মানে যে গ্লাইকোজেনটা হচ্ছে একটা পলিমার কম্পাউন্ডের মতো আর কি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট হয়। এই গ্লাইকোজেনে যে স্টোর থাকবে, এখন এই গ্লাইকোজেনে কিভাবে স্টোর থাকে সেটা একটু খেয়াল করে দেখো। দুইটা জায়গায় স্টোর থাকতে পারে, একটা হচ্ছে মাসেল, ঠিক আছে, মাসেলের মধ্যে স্টোর থাকে, একটা হচ্ছে লিভারের মধ্যে স্টোর থাকে। এখন প্রশ্ন হলো দুইটার মধ্যে ডিফারেন্স কি, মাসেল গ্লাইকোজেন আর লিভার গ্লাইকোজেনের মধ্যে ডিফারেন্স কি? এই দুইটার মধ্যে ছোট্ট একটু ডিফারেন্স আছে, যেটা মাসেল গ্লাইকোজেন এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টোরই থাকবে, কিন্তু যেটা লিভার গ্লাইকোজেন এটা হলো অ্যাক্টিভ গ্লাইকোজেন। অ্যাক্টিভ গ্লাইকোজেন কথাটা মানে কি ভাইয়া, অ্যাক্টিভ গ্লাইকোজেন কথা মানে হলো বায়োলজিতে পড়ছো না তোমরা যে যখন আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেল কমে যায় তখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হয়। হ্যাঁ, ব্লাডের গ্লুকোজ লেভেল মেইনটেইন করার জন্য সেই গ্লুকোজটা আসে হচ্ছে লিভার গ্লাইকোজেন থেকে। ওকে, তো এই ধরনের ইনফরমেশনগুলো একটু রিলেটেড করে পড়লে আমাদের জন্য সুবিধা হবে। ভিটামিন সি ইজ নট রিকোয়ার্ড ফর প্রোডাকশন। আচ্ছা, এটা কোয়েশ্চেনটা হলো ছিল এরকম যে মানে তোমার গ্লুকোজ ইজ নট রিকোয়ার্ড ফর ভিটামিন সি প্রোডাকশন। অ্যাকচুয়ালি এখানে যে কোয়েশ্চেনটা বলছে ভিটামিন সি ইজ নট রিকোয়ার্ড ফর প্রোডাকশন, আমার গ্লুকোজ প্রোডাকশনের জন্য কিন্তু ভিটামিন সি লাগে না, কিন্তু ভিটামিন সি প্রোডাকশনের জন্য কিন্তু গ্লুকোজ লাগে। তাহলে এটাও কিন্তু আমরা ট্রু হিসেবে বলতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এখানে অ্যান্সার করতে পারি হচ্ছে ইট ইজ কল্ড জেগারি। ওকে, ভিটামিন সি ইজ নট রিকোয়ার্ড ফর প্রোডাকশন বাট গ্লুকোজ ইজ রিকোয়ার্ড ফর প্রোডাকশন অফ ভিটামিন সি, এই কথাটা একটু খেয়াল রেখো আর কি। আচ্ছা, নেক্সট ওয়ান, হোয়াট কাইন্ড অফ কম্পাউন্ড ইজ গ্লুকোজ। গ্লুকোজকে আমরা একটু আগে দেখে আসলাম যে এটা হচ্ছে কি একটা হেক্সোজ। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে লিখছে ট্রায়োস পলিস্যাকারাইড নন রিডিউসিং সুগার, হ্যাঁ, হেক্সোস মনোস্যাকারাইড হেপ্টোস মনোস্যাকারাইড। তাহলে আমরা এখানে দেখো পলিস্যাকারাইড মনোস্যাকারাইড নন রিডিউসিং তিনটা নতুন কথা পেলাম। তাহলে আমাদের কোয়েশ্চেনটা সলভ করার আগে এই কথাগুলোর মানে বুঝে নিতে হবে। আমরা বেসিক্যালি যদি একটা কার্বোহাইড্রেটকে, হ্যাঁ, যে কোনো একটা ধরো কার্বোহাইড্রেটকে যদি আমরা ক্লাসিফাই করি, কিভাবে ক্লাসিফাই করতে পারি, কার্বোহাইড্রেটকে ক্লাসিফাই করতে পারি হচ্ছে মোনোস্যাকারাইড। ঠিক আছে, মোনোস্যাকারাইড। ওকে, কার্বোহাইড্রেটকে আমরা মোনোস্যাকারাইড বলতে পারি, কার্বোহাইড্রেটকে আমরা ডাইস্যাকারাইড বলতে পারি, ডাইস্যাকারাইড এই একটা ফর্মে পাই, কার্বোহাইড্রেটকে আমরা অলিগোস্যাকারাইড ফর্মে পাই, অলিগোস্যাকারাইড। ঠিক আছে, এই একটা ফর্মে পাই, এবং কার্বোহাইড্রেটকে আমরা পলিস্যাকারাইড ফর্মে পাই, পলিস্যাকারাইড এই আরেকটা ফর্মে পাই। বুঝা গেল? এখন দেখো
এই জায়গাটাতে যদি খেয়াল করি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এগুলোর মানে কি? মনোস্যাকারাইড মানে হচ্ছে যেই কার্বোহাইড্রেটকে ফার্দার ব্রেকডাউন করা পসিবল না, মানে একটা যে আমরা সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট যাদেরকে বলে থাকি তারা হচ্ছে আমাদের এই মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, ঠিক আছে? মনোস্যাকারাইড হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, ওকে? এটাকে আর ফার্দার ব্রেকডাউন করা পসিবল না। এটার মধ্যে পরবর্তীতে আবার দেখা যায় যে কার্বন নাম্বার কত থেকে শুরু হয়েছে তার উপর ডিপেন্ড করে আবার বিভিন্ন নাম হয়। যেমন কার্বন নাম্বার 3টা থাকলে এটাকে বলা হয় ট্রায়োস, 4টা থাকলে এটাকে বলা হয় টেট্রোস, ঠিক আছে? কার্বন নাম্বার 5টা থাকলে এটাকে বলা হয় পেন্টোস, ওকে? কার্বন নাম্বার 6টা থাকলে এটাকে বলা হয় হেক্সোস, ওকে? কার্বন নাম্বার 7টা থাকলে এটাকে বলা হয় হেপ্টোস, ওকে? এরকম আর কি, হ্যাঁ? আচ্ছা, এরপর আসো ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড বলতে আমরা কি বুঝি ভাইয়া? ডাইস্যাকারাইড বলতে বোঝা যায় হচ্ছে যেই কার্বোহাইড্রেটকে ভাঙলে দুইটা মনোস্যাকারাইড পাওয়া যায়। তাহলে যেই কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা দুইটা মনোস্যাকারাইড, মানে যেটাকে অ্যাকচুয়ালি হাইড্রোলাইসিস করা হয় আর কি, ঠিক আছে? তাহলে হাইড্রোলাইসিস করলে আমরা এখানে দুইটা কি পাবো? দুইটা মনোস্যাকারাইড পাবো আর কি। যেটাকে ভাঙলে দুইটা মনোস্যাকারাইড পাবো সেটা হলো কি ডাইস্যাকারাইড। যেমন ধরো আমরা পড়ি না সুক্রোজ, ম্যালটোজ, হ্যাঁ? এরা হলো কি ডাইস্যাকারাইড। এবারে আসো অলিগোস্যাকারাইড। যেই মনোস্যাকারাইডকে ভাঙলে আমরা 3 to 10 মনোস্যাকারাইড পাবো, যেই মানে কার্বোহাইড্রেটকে ভাঙলে 3 to 10 মনোস্যাকারাইড পাবো। এই 3 to 10 মনোস্যাকারাইড যাদের ক্ষেত্রে পাবো তাদেরকে বলি আমরা হচ্ছে অলিগোস্যাকারাইড, ওকে? এবং যাদের ক্ষেত্রে আমরা মোর দ্যান 10 মনোস্যাকারাইড পাবো তারা হলো পলিস্যাকারাইড, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো আমরা বুঝে নিলাম যে গ্লুকোজ কি? গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোস। যদি হেক্সোস হয়ে থাকে ডেফিনেটলি এটা কি মনোস্যাকারাইড, ওকে? আচ্ছা, এখন আসো রিডিউসিং নন রিডিউসিং এই কথাটার মানে কি? আমরা যেমন দেখলাম একটু আগে গ্লুকোজের স্ট্রাকচারের মধ্যে এখানে একটা ফ্রি অ্যালডিহাইড গ্রুপ আছে। যাদের ক্ষেত্রে ফ্রি অ্যালডিহাইড গ্রুপ থাকবে, হ্যাঁ, তারা কি হবে? রিডিউসিং ক্যাপাসিটি তার থাকবে, তাই সে রিডিউসিং সুগার হবে। আর যার ক্ষেত্রে এই অ্যালডিহাইড গ্রুপটা ফ্রি থাকবে না, হ্যাঁ, বন্ড ফর্মে থাকবে, বন্ড করে ফেলবে, তাদেরকে বলি আমরা কি এখানে ফ্রি অ্যালডিহাইড গ্রুপ না থাকার কারণে এটা কি করবে? রিডিউসিং ক্যাপাসিটি দেখাতে পারবে না, ওকে? আচ্ছা, তার রিডিউসিং ক্যাপাসিটি থাকবে না। এরপর আসো হেপ্টোজ মনোস্যাকারাইড। হেপ্টোজ মনোস্যাকারাইড তো একটু আগে বললাম এটা আলাদা, হ্যাঁ? তো সো এটা আমাদের গ্লুকোজের মধ্যে পড়বে না, ওকে? তাহলে গ্লুকোজ কিন্তু একটা রিডিউসিং সুগার, এটা একটু খেয়াল রেখো। হুইচ ইজ পলিস্যাকারাইড। দেখো পলিস্যাকারাইড হবে কি? সেলুলোজ, ওকে? কারণ এই যে আমরা এখানে যে পড়লাম, চলো এক্সাম্পলও কিছু কিছু পড়ে ফেলি, হ্যাঁ? এই ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস এগুলো তো আলাদা আলাদা এক্সাম্পল আছে। এগুলো আসলে বায়োলজিতে লাগে, আমাদের এখানে খুব একটা বেশি লাগে না। যেমন আমরা ব্রড হেডিং এ পড়তে পারি হেক্সোসের মধ্যে আছে কি গ্লুকোজ, ফ্রুক্টোজ। ডাইস্যাকারাইড তো বললাম অলরেডি। তারপরে হচ্ছে পলিস্যাকারাইডের মধ্যে দেখো যে সেলুলোজ, হ্যাঁ, এটা একটা পলিস্যাকারাইড। তারপর হচ্ছে আমরা যেটাকে বলি গ্লাইকোজেন, এটা একটা পলিস্যাকারাইড, ওকে? তাহলে সেলুলোজ কি? পলিস্যাকারাইড, ওকে? আর এখানে সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, ওকে? আর এখানে এই ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ হচ্ছে একটা মোনোস্যাকারাইড, ঠিক আছে? আচ্ছা, গ্যালাক্টোজ হচ্ছে কি? গ্যালাক্টোজ একটা মোনোস্যাকারাইড, ওকে? হুইচ বন্ড ইজ প্রেজেন্ট ইন সেলুলোজ। সেলুলোজে কোন টাইপের বন্ড পাওয়া যায়? সেলুলোজে কোন টাইপের বন্ড পাওয়া যায়? ভাইয়া প্রথমে বুঝতে হবে সেলুলোজ কি? এটা একটা পলিস্যাকারাইড, ঠিক আছে? তো এই পলিস্যাকারাইডের মধ্যে এটার এই সেলুলোজটা যখন ফর্ম করে এখানে থাকে আমাদের অ্যাকচুয়ালি বেটা ডি গ্লুকোজ, ঠিক আছে? এখানে কি থাকে? বেটা ডি গ্লুকোজ থাকে। সেলুলোজের মধ্যে কি থাকে? আমাদের বেটা ডি গ্লুকোজ থাকে, ওকে? তাহলে বেটা ডি গ্লুকোজ কোন বন্ড ফর্ম করবে? বেটা গ্লাইকোসাইড। এখন আমাদের একটু বুঝতে হবে যে এই সেলুলোজের মধ্যে যে বেটা ডি গ্লুকোজটা থাকে, এই বেটা ডি গ্লুকোজটা কি অ্যাকচুয়ালি, হ্যাঁ? আচ্ছা, চলো আমরা ডি গ্লুকোজ এল গ্লুকোজ সম্পর্কে কনসেপ্টটা জেনে আসছি আগে অলরেডি, হ্যাঁ? ধরো এখানে আমি একটা ডি গ্লুকোজ লিখলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা ডি গ্লুকোজ লিখতেছি ধরো, ওকে? তাহলে এখানে হচ্ছে অ্যালডিহাইড, আর এখানে তো একটু আগে বলে আসলাম যে এখানে হাইড্রোক্সিল, এখানে হাইড্রোজেন, তারপর খেয়াল করে দেখো যে এখানে হচ্ছে আবার হাইড্রোক্সিল, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোক্সিল, এখানে হাইড্রোজেন। আচ্ছা, ডি গ্লুকোজ যদি লিখতে চাই তাহলে আমার এই ডান দিকে হাইড্রোক্সিল হবে, বাম দিকে কি হবে? বাম দিকে হাইড্রোজেন হবে। সেম জিনিসটাকে যদি আমি এল গ্লুকোজ হিসেবে দেখাইতে চাই, তখন আমাকে কি করতে হবে? খেয়াল করে দেখো, এল গ্লুকোজ হিসেবে যদি আমি দেখাইতে চাই আমাকে জাস্ট যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে আমাদের যেই হাইড্রোক্সিল গ্রুপটা আছে এটাকে জাস্ট চেঞ্জ করে বামে নিয়ে ফেলতে হবে, ওকে? আচ্ছা, চলো আমরা জাস্ট একটু এখানে দেখতে চাই, হ্যাঁ? এখানে যদি আমরা দেখি, ধরো এটাকে আমরা আরেকটা বানাই ফেললাম, হ্যাঁ? এখন এই জায়গাটাতে যদি তুমি খেয়াল করে দেখো এই যে হাইড্রোক্সিলটা এটাকে জাস্ট আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? খেয়াল করো, এখানে হাইড্রোজেন দিব, এখানে হাইড্রোক্সিল দিব। এখন দেখো আমরা এটাকে নাম চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে নাম চেঞ্জ করতে পারি? দেখো যে এটাকে বলি আমরা হচ্ছে ডি গ্লুকোজ, কারণ এটা দেখো রাইট সাইডে হাইড্রোক্সিল আছে, ফিফথ কার্বনের রাইট সাইডে হাইড্রোক্সিল আছে, এটার নাম হয় হচ্ছে ডি গ্লুকোজ, ঠিক আছে? এখন দেখো এটার লেফট সাইডে হাইড্রোক্সিল আছে, তাহলে এটার নাম হবে হচ্ছে এল গ্লুকোজ, ওকে? এখন আসো আমরা একটু গ্লুকোজের রিং স্ট্রাকচার সম্পর্কে দেখি, হ্যাঁ? গ্লুকোজের রিং স্ট্রাকচার সম্পর্কে দেখি। এগুলো হচ্ছে কি যখন গ্লুকোজগুলা মানে তোমার সলিউবল স্টেটে থাকে না, মানে আনসলিউবল স্টেটে থাকে, তখন এরকম চেইন স্ট্রাকচারে থাকে। যখন এটাকে সলিউবল করব তখন এটা রিং ফর্ম করে। রিং ফর্ম করলে কি হয়? এই যে ফিফথ কার্বন এটা হচ্ছে 1 2 3 4 5 6, এই ফিফথ কার্বন এবং ফার্স্ট কার্বন এই দুইটা কার্বনের মাঝখানে একটা বন্ড ফর্ম হয়। ওই বন্ডের পরে আমরা দেখি যে এখানে একটা স্পেশালাইজড স্ট্রাকচার হয়। তো চলো আমরা একটু সেই স্ট্রাকচারটা সম্পর্কে দেখে ফেলি। এই স্ট্রাকচারটা হয় এরকম, হ্যাঁ? এই যে দুইটা অক্সিজেনের মাঝখানে যখন বন্ড হয়, এটা ধরো এখানে হয় কার্বন 1, হ্যাঁ? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এখানে এই যে CH2OH টা আগের মতোই থেকে যায়, ঠিক আছে? CH2OH টা আগের মতোই থেকে যায়। এইখানে খেয়াল করতে হবে হচ্ছে আমার হাইড্রোক্সিলগুলোকে কিভাবে বসানো যায়। আমরা যেহেতু এটা মানে এই রিং গঠনটা যখন হয় তখন আমাদের যেটা খেয়াল করতে হয় আলফা এবং বিটা এই স্ট্রাকচার খেয়াল করতে হয় আর কি, হ্যাঁ? কখন আলফা হলো কখন বিটা হলো। সো আমি যদি আলফা বিটা খেয়াল করতে যাই আমাকে খেয়াল করতে হবে এই যে ফার্স্ট কার্বন যেটা আছে না, ফার্স্ট কার্বনের কোথায় হাইড্রোক্সিল আছে? নিচে যদি হাইড্রোক্সিল থাকে তাহলে এটা হচ্ছে আলফা, তাহলে এটা হবে আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে? নিচে হাইড্রোক্সিল থাকলে আলফা ডি গ্লুকোজ, তাহলে উপরে হাইড্রোজেন বসবে। এখন বাকি কার্বনের কোথায় হাইড্রোজেন দিব, কোথায় হাইড্রোক্সিল দিব, এটার একটা রুলস আছে। এই যে আমাদের যেই চেইন স্ট্রাকচার আছে এই চেইন স্ট্রাকচারের মধ্যে যেদিকে ডান দিকে হাইড্রোক্সিল অথবা আমরা এখানে ডান দিকে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি ওইগুলো হবে হচ্ছে আমাদের নিচে, হ্যাঁ? আর উপর দিকে হবে হচ্ছে লেফট সাইডেরগুলো। তাহলে এখন দেখো ভাইয়া, হ্যাঁ, এটা হচ্ছে এখানে একটু কার্বনের নাম্বারিংটা বলে নিই। এটা হচ্ছে ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড কার্বন, এটা থার্ড কার্বন, এটা ফোর্থ কার্বন, এটা ফিফথ কার্বন, এটা সিক্সথ কার্বন, ঠিক আছে? তাহলে এখন দেখো সেকেন্ড কার্বনের ডান দিকে আছে হচ্ছে হাইড্রোক্সিল। যদি ডান দিকে হাইড্রোক্সিল থেকে থাকে তাহলে নিচে হবে হচ্ছে হাইড্রোক্সিল, তাহলে নিচে হচ্ছে হাইড্রোক্সিল, তাহলে উপরে দিব কি? হাইড্রোজেন। থার্ড কার্বনের ক্ষেত্রে দেখো থার্ড কার্বনের ডান দিকে আছে হচ্ছে হাইড্রোজেন, তাহলে ডান দিকে নিচে দিব হচ্ছে হাইড্রোজেন, উপরে দিব হচ্ছে কি? হাইড্রোক্সিল, ঠিক আছে? এখন দেখো ফোর্থ কার্বনে কি আছে? নিচে দিব হচ্ছে কি? হাইড্রোক্সিল, উপরে দিব হচ্ছে হাইড্রোজেন। আর ফিফথ কার্বনের নিচে এখানটাতে কি দিব? নিচে ফিফথ কার্বনের এখানটাতে আমরা এখানে হাইড্রোজেন দিব, কারণ এই হাইড্রোক্সিলটা ফিফথ কার্বনের হাইড্রোক্সিলটা আর এটা মিলে এখানে একটা বন্ড ফর্মেশন করেছে আর কি, ঠিক আছে? আচ্ছা, যেটাই হোক এখন আমরা তাহলে একটা স্ট্রাকচার পেলাম যে স্ট্রাকচারটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। তাহলে ভাইয়া বিটা ডি গ্লুকোজটা কেমন থাকে? সেম জিনিসটাকেই যদি আমরা একটু ডাবল করি, এখন দেখো বিটা ডি গ্লুকোজটা কেমন হয়। বিটা ডি গ্লুকোজটা হবে হচ্ছে এই যে আমাদের ফার্স্ট কার্বন আছে না, এই ফার্স্ট কার্বনের মধ্যে আমরা যেটা করব সেটা হলো
যে এই ফার্স্ট কার্বনের এখানে উপরের দিকে যেটা থাকে হাইড্রোক্সিল, নিচের দিকে যেটা থাকবে হাইড্রোজেন, তাহলে এটার নাম হবে হচ্ছে বিটা ডি গ্লুকোজ। হ্যাঁ, উপরের দিকে হাইড্রোক্সিল, নিচের দিকে হাইড্রোজেন, তাহলে এটার নাম হয়ে যাবে হচ্ছে বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই বিটা ডি গ্লুকোজ যখন বন্ড ফর্ম করবে নিজেদের মধ্যে যখন বন্ড ফর্ম করবে, আমরা ওই বন্ডটাকে বলবো হচ্ছে বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ড। আমরা ওই বন্ডটাকেই বলবো হচ্ছে বিটা ডি গ্লাইকোসাইডিক বন্ড। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন তাহলে খেয়াল করে দেখো, হুইচ বন্ড ইজ প্রেজেন্ট ইন সেলুলোজ। তাহলে আমরা দেখলাম সেলুলোজের মধ্যে হচ্ছে বিটা ডি গ্লুকোজ থাকে। সো বিটা ডি গ্লুকোজের মধ্যে যে বন্ডটা ফর্ম হবে সেই বন্ডটা হবে হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ড। এখন দেখো একটু ভাইয়া, বিটা গ্লাইকোসাইডিক বন্ডটা আবার কেমন হয়? তাহলে আমরা যদি একটু আবার খেয়াল করি, এই যে হ্যাঁ কার্বন অক্সিজেন, ধরো আমরা এখানে একটা বিটা ডি গ্লুকোজ লিখতেছি, আমরা এখানে একটা বিটা ডি গ্লুকোজ লিখতেছি। ঠিক আছে, হাইড্রোক্সিল হয়ে গেল। এখন বিটা ডি গ্লুকোজ যেহেতু লিখবো, তার মানে উপরের এখানটাতে হচ্ছে হাইড্রোক্সিল বসবে, নিচের এখানটাতে হচ্ছে হাইড্রোজেন বসবে, আর বাকি স্ট্রাকচারগুলো আবার সেই আগের মতোই স্ট্রাকচার হবে আর কি। ঠিক আছে, সেকেন্ড যেহেতু নিচের দিকে হাইড্রোক্সিল, উপর দিকে হাইড্রোজেন, হ্যাঁ উপর দিকে হাইড্রোজেন হবে। ঠিক আছে, উপর দিকে হাইড্রোজেন। ওকে, আচ্ছা এখন নিচের দিকে এখানে হাইড্রোজেন, উপর দিকে হাইড্রোক্সিল। ওকে, আবার নিচের দিকে হাইড্রোক্সিল, উপর দিকে হাইড্রোজেন, এটা নিচে কি বসবে? হাইড্রোজেন। এই যে আগে যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাইলাম আর কি, মানে হাইড্রোক্সিল হাইড্রোক্সিল হাইড্রোক্সিল, এটা একটু খেয়াল রেখো আর কি। হ্যাঁ, এই যে হাইড্রোক্সিল হাইড্রোক্সিল হাইড্রোক্সিল। ওকে, এখন ভাইয়া এটা যখন বন্ড ফর্ম করে তখন কিভাবে বন্ড ফর্ম করে সেটা যদি একটু দেখো তোমরা। হ্যাঁ, তখন কিভাবে বন্ড ফর্ম করে সেটা একটু দেখো। আচ্ছা, এখন এটাকে আমি একটা বেটা ডি গ্লুকোজ লিখছি। এখন এই বেটা ডি গ্লুকোজটাকে আমি পাশাপাশি দুইটা বেটা ডি গ্লুকোজ হিসেবে নিয়ে যাবো। হ্যাঁ, ধরো এটাকে আমি এই পাশে আরেকটা বেটা ডি গ্লুকোজ হিসেবে নিলাম। ওকে, এখন দেখো যে এটার আরো স্ট্রাকচার আমরা আচ্ছা ঠিক আছে, এটাকে আবার দেখো, আমরা যদি এখানে আবার দেখি, হ্যাঁ যে দুইটা পাশাপাশি যখন আসলো, হ্যাঁ ধরো এই দুইটা পাশাপাশি আছে, দুইটা যখন পাশাপাশি আছে তখন যদি তুমি খেয়াল করো, এই দুইটা যখন পাশাপাশি আছে, তখন তাদের মধ্যে একটা বন্ড হবে। এন্ড কোন কোন কার্বন কাছাকাছি আছে সেটা একটু আমরা দেখে ফেলি। দেখো তো, এটা হচ্ছে নাম্বার 1 কার্বন, নাম্বার 2 কার্বন, নাম্বার 3 কার্বন, নাম্বার 4 কার্বন, নাম্বার 5 কার্বন, এটা নাম্বার 6। একই রকম নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6। দেখো 1 আর 4 এই দুইটা কিন্তু কাছাকাছি আছে, নাম্বার 1 এবং নাম্বার 4 এই দুইটা কাছাকাছি আছে। এদের নিজেদের মধ্যে একটা বন্ড ফর্ম হবে, যে বন্ডটার মাধ্যমে বন্ড ফর্ম হয়ে একটা ওয়াটার মলিকিউল চলে যাবে। এখন তুমি দেখো ভাইয়া, এটার মধ্যে যদি একটা বন্ড ফর্ম হয় কিভাবে হবে? এই যে হাইড্রোক্সিল এবং এই হাইড্রোক্সিল, এই দুই হাইড্রোক্সিলের মধ্যে একটা বন্ড হবে, এবং এই 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের দুই হাইড্রোক্সিলের মধ্যে যখন একটা বন্ড হবে, সেই বন্ডটা, হ্যাঁ সেই বন্ডটা হচ্ছে কি ফর্ম করবে? সেই বন্ডটা হচ্ছে একটা, এই দুইটা থেকে যদি একটা মানে একটা ওয়াটার মলিকিউল যদি বের করতে হয়, এই দুইটা থেকে যদি একটা ওয়াটার মলিকিউল বের করে দিতে হয়, তাহলে আলটিমেটলি এদের দুজনের মধ্যে একটা অক্সিজেন বন্ড থাকে। হ্যাঁ, ওই বন্ডটাকেই বলি আমরা গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, তাহলে একটু যদি আমরা খেয়াল করে দেখি, এই বন্ডটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে আবার চলো আমরা একটু দেখি, নিচের দিকে এখানে একটা দিলাম। ঠিক আছে, আচ্ছা আবার এই পাশাপাশি আমরা এখানে দুইটা রাখলাম, তারপর দেখি আমরা এখানে কি করা যায়। আচ্ছা, এখন একটু যদি তুমি খেয়াল করো ভাইয়া, যদি একটু খেয়াল করো, হ্যাঁ এখানে আমরা এই হাইড্রোক্সিলগুলোকে মুছে দিব, এবং তাহলে দেখো এখানে বন্ডটা কি ফর্ম হচ্ছে, এখানে কার্বন, হ্যাঁ এখানে কার্বন। তাহলে এখানে যদি কার্বন থাকে, হ্যাঁ আগে থেকে এখানে কার্বন আছে, হাইড্রোক্সিলটাকে মুছে দিছি। হাইড্রোক্সিলটাকে মুছে দেওয়ার পর এই যে এদের মধ্যে দুজনের মধ্যে কি থাকবে? একটা অক্সিজেন থাকবে, এবং বন্ডটা এইভাবে ফর্ম হবে। এবং এই যে 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের মধ্যে যে বন্ড ফর্ম হলো, এই বন্ডটাকেই আমরা বলে থাকি হচ্ছে তোমার বেটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, বেটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে আমরা অ্যানসার করব এটা বেটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, এই দুইটার মধ্যে বন্ড হবে, এটাকে বলে থাকি আমরা বেটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, আচ্ছা তারপরে দেখি আমরা পরের কোশ্চেন। সেলুলোজ ইজ এ পলিমার অফ হুইচ অফ দ্য ফলোইং? পড়ে ফেলছি, বেটা ডি গ্লুকোজ। ঠিক আছে, বেটা ডি গ্লুকোজ। থ্রো হুইচ বন্ড আর দ্য গ্লাইকোজেন গ্লুকোজ ইউনিট কানেক্টেড টু ইচ আদার? সো সেলুলোজের মধ্যে যেরকম দেখলাম আমরা বেটা ডি গ্লুকোজ বন্ড ফর্ম করে, আর গ্লাইকোজেনের ক্ষেত্রে দেখবো আমরা আলফা ডি গ্লুকোজ বন্ড ফর্ম করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ বন্ড ফর্ম করবে, এবং একই রকম C1C4 এর মধ্যেই বন্ড হবে, একই রকম C1C4 এর মধ্যেই বন্ড হবে, কিন্তু এই বন্ডটা একটু অন্যরকম হবে। চলো আমরা এই বন্ডটাও একটু দেখি যে এই বন্ডটাও কেমন হয়। হ্যাঁ, এই বন্ডটাও আগেরটার মতোই, কিন্তু এখানে একটু ঝামেলা হলো কি, মানে এটা একটু সরল বন্ড হয়, এই কারণে হিউম্যান বডি বলো বা যে কোনো অ্যানিমেলস বলো, তারা কি করতে পারে? এই বন্ডটাকে ব্রেকডাউন করতে পারে। কিন্তু যারা হচ্ছে ধরো আমরা যাদেরকে বলি অ্যানিমেলসের কথা চিন্তা করলে, যারা হচ্ছে আমরা বলি যে হার্বিভারাস অ্যানিমেলস, হ্যাঁ ওরা হচ্ছে বেটা ডি গ্লাইকোসাইডিক বন্ডটা ভাঙতে পারে। যেমন এই জন্য গরু ঘাস খায়, হ্যাঁ মানুষ কিন্তু ঘাস খায় সবকিছু হজম করতে পারবে না, কারণ মানুষের যে এনজাইম আছে, এনজাইম সিস্টেম কিন্তু এই বেটা ডি গ্লাইকোসাইডিক বন্ডকে ব্রেকডাউন করতে পারে না। হ্যাঁ এটা আচ্ছা, তাহলে এখানে আমরা আলফা ডি গ্লাইকোসাইডিক বন্ড যদি দেখি, একটা আলফা গ্লুকোজ লিখতে হবে আর কি। ঠিক আছে, এখানে একটা অক্সিজেন, ওকে এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, কার্বন, এখানে হচ্ছে CH2OH, এটা আগের মতোই থাকবে। যদি আলফা ডি গ্লুকোজ হয়, আলফা ডি গ্লুকোজ হলে এখানে হচ্ছে হাইড্রোক্সিল বসবে। ঠিক আছে, এখানে হাইড্রোক্সিল বসলে এটাতে তো নিচের দিকে হাইড্রোক্সিল, উপর দিকে হাইড্রোজেন, নিচের দিকে হাইড্রোজেন, উপর দিকে হাইড্রোক্সিল। ঠিক আছে, আবার নিচের দিকে হাইড্রোক্সিল, উপর দিকে হাইড্রোজেন, এটা নিচে হাইড্রোজেন। ওকে, এখানে হাইড্রোজেন। ওকে, আচ্ছা এখন যদি খেয়াল করো, এই যে আমাদের এখানে একটা গ্লুকোজ মলিকিউল লিখলাম, এবং এই গ্লুকোজ মলিকিউলটা একটা আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, কারণ এটাকে যদি আমি আরেকটা নিই, হ্যাঁ আরেকটা নিলে এই যে পাশাপাশি নিলাম। ওকে, আচ্ছা ওকে, এখন তুমি যদি খেয়াল করে দেখো, এই যে এখানে আমরা দেখতে পাই এটা একটা আলফা ডি গ্লুকোজ। ওকে, এটা একটা আলফা ডি গ্লুকোজ, এটাও একটা আলফা ডি গ্লুকোজ, দুইটাই কিন্তু আলফা ডি গ্লুকোজ, তাই না? সো এই আলফা ডি গ্লুকোজ এখানে দেখো, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। এখানেও দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ঠিক আছে, এখন এই 1 নাম্বার এবং 4 নাম্বার যেহেতু কাছাকাছি আসছে, এখানে এই যে দুইটা হাইড্রোক্সিল আছে, এই দুইটা হাইড্রোক্সিল থেকে একটা ওয়াটার এলিমিনেট করে দাও, তাহলে তোমার রিঅ্যাকশন কমপ্লিট। সো ওয়াটার যদি এলিমিনেট করে দাও, তাহলে আলটিমেটলি কি হচ্ছে খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে আলটিমেটলি হচ্ছে এই যে অক্সিজেন, এই দুইটার মাঝখানে অক্সিজেন থাকতেছে। ঠিক আছে, এই দুইটার মাঝখানে এরকম একটা অক্সিজেন থাকতেছে। ওকে, আচ্ছা আর এখান থেকে প্লাস 1 মলিকিউল অফ ওয়াটার আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই যে বন্ডটা ফর্ম হচ্ছে, এই বন্ডটাই হচ্ছে আমাদের এখানে এই যে নাম্বার 1 কার্বন এবং নাম্বার 4 কার্বনের মধ্যে হচ্ছে, এবং যেহেতু আলফা ডি গ্লুকোজের মধ্যে হচ্ছে, এই কারণে এটা হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান দেখি। কেমিক্যাল ফর্মুলা অফ সুক্রোজ, একদম বাচ্চাদের কোশ্চেন, C12, হ্যাঁ H22O11। এটা মানে কি দাঁড়াইলো? আমরা এই যে গ্লুকোজের যে স্ট্রাকচার বা গ্লুকোজের যে ফর্মুলা দেখি, C6H12O6। হ্যাঁ, আবার ফ্রুক্টোজের ফর্মুলাও কিন্তু সেম, আমরা জানি এই সুক্রোজ মানে হচ্ছে কি? সুক্রোজ মানে হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই দুইটা থেকে হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। হ্যাঁ, এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে কি আমাদের মনোস্যাকারাইড, সুক্রোজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাইস্যাকারাইড। ঠিক আছে, এখন দেখো এটার সাথে যদি
আমরা C6H12O6 করি, হ্যাঁ এই দুইটা থেকে কি হবে 1 মলিকিউল অফ ওয়াটার বের হয়ে যাবে। সো এই দুইটা থেকে যদি 1 মলিকিউল অফ ওয়াটার বের করে দেই আমরা, হ্যাঁ ধরো H2O, যদি H2O এখান থেকে চলে যায় তাহলে বাকি থাকতেছে কয়টা দেখো, কার্বন কয়টা বাকি থাকতেছে 6 6 কত 12, ঠিক আছে। হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে হচ্ছে 12 12 24, কিন্তু দুইটা হাইড্রোজেন এখানে দিয়ে দিছি, তাহলে H কত হবে 22, আর অক্সিজেন কয়টা আছে দেখো এখানে, অক্সিজেন 6 6 12, একটা অক্সিজেন এখানে দিয়ে দিছি, তাহলে কত হবে অক্সিজেন 11 হবে। ওকে, এই যে এটাই হচ্ছে আমাদের সুক্রোজের ফর্মুলা C12H22O11। ওকে, এইভাবেই আসছে অ্যাকচুয়ালি। নেক্সট ওয়ান, হুইচ সুগার ডাজ নট রিডিউস ফেলিং সলিউশন এন্ড টলিন রিয়েজেন্ট। ওই যে আমরা একটু আগে বললাম যে যাদের মধ্যে আমরা দেখব ফ্রি গ্রুপ আছে, ঠিক আছে, ফ্রি ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, লাইক অ্যালডিহাইড গ্রুপ, ফ্রি ফাংশনাল গ্রুপ যাদের আছে, এই ফ্রি ফাংশনাল গ্রুপ থাকলে ওদেরকে বলি আমরা রিডিউসিং সুগার, ঠিক আছে। সাধারণত দেখি আমরা মনোস্যাকারাইডগুলো হচ্ছে রিডিউসিং সুগার থাকে, কারণ এগুলা আমাদের যে বেনেডিক সলিউশন আছে এটাকে রিডিউস করতে পারে, বেনেডিক সলিউশনকে অথবা ফিলিং সলিউশন টলিন রিয়েজেন্ট এগুলোকে রিডিউস করতে পারে। ওকে, তাহলে দেখো গ্লুকোজ ফ্রুক্টোজ এরা কি করতে পারবে, এদেরকে রিডিউস করতে পারবে, ঠিক আছে, গ্লুকোজ ফ্রুক্টোজ রিডিউস করতে পারবে। ম্যালটোজ এটাকে বলা থাকে পার্শিয়ালি রিডিউসিং সুগার, ঠিক আছে, এটাকে বলা থাকে পার্শিয়ালি রিডিউসিং সুগার। পার্শিয়ালি রিডিউসিং বলার পেছনে কারণ আছে, কারণ এটা হলো সব কন্ডিশনে করে না, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে অনেক সময়। তাহলে এই তিনটা রিডিউস করতে পারবে, কিন্তু সুক্রোজ কখনোই রিডিউস করতে পারবে না, এটাকে বলি আমরা নন রিডিউসিং সুগার, ঠিক আছে, এটাকে বলা হয় নন রিডিউসিং সুগার। তাহলে आंसर হবে হচ্ছে সুক্রোজ। আচ্ছা, হুইচ ইজ স্টোরড সুগার ইন লিভার ফ্রম এক্সেস ফুড। এক্সেস ফুড থেকে অলরেডি আমরা পড়ে ফেলছি এটা গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে। তবে অ্যাকচুয়ালি দেখো এক্সেস ফুড থেকে লিভারের মধ্যে, গ্লাইকোজেন তো থাকি, গ্লাইকোজেনের পাশাপাশি লিভারের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখি, লিভারের মধ্যে কিভাবে স্টোরড হয়, লিভারের মধ্যে স্টোরড ফুড, ওকে, দুইভাবে স্টোরড হয়। স্টোরড ফুড সাধারণত দুইভাবে স্টোর হতে পারে, গ্লাইকোজেন তো স্টোরড হবেই, হ্যাঁ, গ্লাইকোজেনের সাথে সাথে টিজি যেটাকে বলা হয় ট্রাইসাইল গ্লিসারাইড, ওকে, এটা একটা ফ্যাট আর কি, এগুলো বায়োলজিতে পড়ানো হয়েছে আর কি। ওকে, আচ্ছা, এখন দেখো প্রোটিন এবং পলিপেপটাইড, চলো পড়ি। তো প্রোটিন পলিপেপটাইড যখন আমরা শুরু করলাম, তো আমাদের প্রথমে ধারণা নিতে হবে হচ্ছে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে, ঠিক আছে। এই যে একটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, ধরো অ্যামিনো অ্যাসিড কি জিনিস, অ্যামিনো অ্যাসিড হচ্ছে একটা অর্গানিক অ্যাসিড, যেই অ্যাসিডের মধ্যে একই সাথে অ্যামিনো গ্রুপ থাকবে এবং একই সাথে কার্বক্সিল গ্রুপ থাকবে, বাকি হাতগুলা, হ্যাঁ, বাকি হাতগুলা যে কোনো অ্যালকাইল গ্রুপ দিয়ে ফিল আপ হবে, এটাকে বলি আমরা অ্যামিনো অ্যাসিড। এন্ড যখন পাশাপাশি দুইটা অ্যামিনো অ্যাসিড থাকবে, হ্যাঁ, যখন পাশাপাশি দুইটা অ্যামিনো অ্যাসিড থাকবে তখন তাদের মধ্যে যেই বন্ড ফর্ম হয় ওটাকে বলা হয় হচ্ছে পেপটাইড বন্ড। কি বন্ড বলা হয় ওটাকে ভাইয়া? পেপটাইড বন্ড। এখন আমরা একটু দেখতে চাই যে পেপটাইড বন্ডটা কিভাবে ফর্ম হয়। তুমি যদি খেয়াল করো, এই যে এখানে আমরা দেখব যে পেপটাইড বন্ডটা কিভাবে ফর্ম হয়। আচ্ছা, খেয়াল করো। সো পেপটাইড বন্ড ফর্ম করার পিছনে, হ্যাঁ, এখানে তো আমরা দেখলাম যে দুইটা অ্যামিনো অ্যাসিড এরকম পাশাপাশি আছে। সো দুইটা অ্যামিনো অ্যাসিড পাশাপাশি থাকলে পরে এই জায়গাতে যদি তুমি দেখো, এই জায়গাতে তুমি দেখবা এই যে এখানে কার্বক্সিল গ্রুপ আর এই অ্যামিনো গ্রুপ যখন কাছাকাছি আসে, এই দুইটা গ্রুপ থেকে আমাদের ওয়াটার মলিকিউল এলিমিনেট হবে, ঠিক আছে। যদি এই দুইটা থেকে ওয়াটার মলিকিউল এলিমিনেট হয়ে যায় তখন দেখো এদের মধ্যে আরেকটা বন্ড ফর্ম হয়, সেই বন্ডটা যদি তুমি খেয়াল করে দেখো, ধরো এটা নিলাম একটা, এই নিলাম আরেকটা, হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, এই সম্পূর্ণ জিনিসটাকে একটু যদি আমরা খেয়াল করি, কালারটা একটু চেঞ্জ করে দিই, উপরেরটা নিচেরটা দেখতে যেন সুবিধা হয় তোমাদের, ঠিক আছে। এখন তাহলে দেখো যখন বন্ডটা ফর্ম হইতে হবে তখন এখান থেকে হাইড্রোক্সিল যাবে, এখান থেকে হাইড্রোজেন যাবে। সো এই হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন যখন চলে যাবে তখন দেখো তো এখানে CO এটা থেকে যাবে, এখানে দেখো NH এই পোরশনটা কিন্তু থেকে যাবে, হ্যাঁ, এই যে এখানে CO এবং NH এর মধ্যে যে বন্ডটা ফর্ম হলো এই বন্ডটাকেই বলা হয় হচ্ছে পেপটাইড বন্ড, ঠিক আছে। তাহলে এখন দেখো ভাইয়া, এই যে দুইটা অ্যামিনো অ্যাসিড কি ফর্ম করলো, একটা পেপটাইড বন্ড ফর্ম করলো। পেপটাইড বন্ড ফর্ম করার পর দুইটা অ্যামিনো অ্যাসিড যেহেতু ছিল, একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিড, এটা যখন ফর্ম করে এটাকে বলা হয় ডাইপেপটাইড, ঠিক আছে, ডাইপেপটাইড। ওকে, এরকম ভাবে ডাইপেপটাইড থেকে পরবর্তীতে দেখা যায় অলিগোপেপটাইড হয়, অলিগোপেপটাইড থেকে পরবর্তীতে পলিপেপটাইড হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে পলিপেপটাইড। এখন এই পলিপেপটাইডটা পরবর্তীতে এটার মধ্যে তার স্ট্রাকচারে কিছু চেঞ্জ নিয়ে আসে এবং ওই চেঞ্জগুলোর পরে আমরা এটাকে বলতে পারি যে এটা প্রোটিন ফর্ম করেছে। এরপর আমরা এটাকে বলতে পারি যে এটা কি ফর্ম, প্রোটিন ফর্ম করেছে, ঠিক আছে। তাহলে প্রোটিনের বিল্ডিং ব্লক হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামিনো অ্যাসিডস, ঠিক আছে। এটা হলো আমাদের এই প্রোটিন পলিপেপটাইডের বেসিক। ওকে, এখন দেখো তাহলে তারপরে বসে হচ্ছে হুইচ ওয়ান ইজ গ্লোবিউলার প্রোটিন। এখন তাহলে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো এই প্রোটিনগুলোর কিছু মানে ক্লাসিফিকেশনস আছে। তাহলে আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হলো ক্লাসিফিকেশনস অফ প্রোটিন। ক্লাসিফিকেশনস বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। একটা হলো স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার ক্লাসিফাই করলে এরকম বলা যায় যে একটা টাইপের প্রোটিনকে বলা হয় ফাইব্রাস প্রোটিন, আরেকটা টাইপের প্রোটিনকে বলা হয় গ্লোবিউলার প্রোটিন, ঠিক আছে, গ্লোবিউলার প্রোটিন। আচ্ছা, এরপরে যেটা টাইপ, হ্যাঁ, এরপরে যেটা টাইপ সেটাকে বলা হয় হচ্ছে আমাদের ধরো ফাংশনাল ক্লাসিফিকেশন, অ্যাকর্ডিং টু ফাংশন অনুযায়ী বলা যায় যে একটা হলো স্ট্রাকচারাল আরেকটা হলো ফাংশনাল, ঠিক আছে। আচ্ছা, এখন এদের এক্সাম্পলগুলো দেখো, খুবই চমৎকার, দুইটার এক্সাম্পল প্রায় কাছাকাছি। স্ট্রাকচারালগুলো হচ্ছে বডির যে কোনো স্ট্রাকচার ফর্ম করবে, এই যে যেমন ধরো মাসেল, হ্যাঁ, বোনস, এরকম টাইপের যত স্ট্রাকচার আছে সেগুলোকে ফর্ম করবে। তাহলে আমরা সংক্ষেপে লিখলাম যে মাসেল। ওকে, ফাংশনাল হচ্ছে কারা, ধরো যারা রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে এরকম প্রোটিন কারা, যেমন ধরো ভাইয়া এনজাইমস, ঠিক আছে, যেমন ধরো এনজাইমস থাকতে পারে, হরমোনস থাকতে পারে, এরা হলো কি রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে। ওকে, আচ্ছা, এখন দেখো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার ফাইব্রাস আর হচ্ছে গ্লোবিউলার হলো যারা কিনা, এখানে খেয়াল রাখবা, যারা কিনা স্ট্রাকচারাল প্রোটিন তারা ইউজুয়ালি ফাইব্রাস স্ট্রাকচারের হয়ে থাকে, তারা ইউজুয়ালি ফাইব্রাস স্ট্রাকচারের হয়ে থাকে। আর দেখো যারা এনজাইম এবং হরমোন যেহেতু রিঅ্যাকশনে পার্টিসিপেট করে এবং আমরা জানি রিঅ্যাকশন রেটের সাথে সারফেস এরিয়ার একটা
কথা আছে বা সারফেস এরিয়ার একটা রিলেশন আছে। সারফেস এরিয়া যত বেশি থাকে ওইখানে আমরা দেখি রিঅ্যাকশন রেট তত ভালো হয়। তাইলে যদি আমরা একটু খেয়াল করি এখানে যে গ্লোবুলার স্ট্রাকচার হলে সারফেস এরিয়া বেশি হয়। সারফেস এরিয়া যেহেতু বেশি হয়ে যায় তার মানে আমরা এই গ্লোবুলার স্ট্রাকচারটাকে বলতে পারি যে এটা হলো আমাদের ফাংশনাল প্রোটিন, ঠিক আছে? তাইলে যারা গ্লোবুলার প্রোটিন তারাই ফাংশনাল প্রোটিন, যারা ফাইব্রাস প্রোটিন তারাই স্ট্রাকচারাল প্রোটিন। ওকে, বায়োলজিতে আছে এগুলো, হ্যাঁ? আচ্ছা, এবারে আসো আমরা কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে ক্লাসিফাই করতে পারি, যেহেতু কেমিস্ট্রি পড়তেছি। সো অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার, ওকে, অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার, ওকে, এটাও বায়োলজিতে আছে, তারপরেও আমরা পড়তেছি। এটাতে আমরা কি কি স্ট্রাকচার দেখি তুমি যদি খেয়াল করো তাহলে তুমি পাবা এখানে নাম্বার 1 থাকে প্রাইমারি স্ট্রাকচার, নাম্বার 1 থাকে প্রাইমারি স্ট্রাকচার, নাম্বার 2 থাকে সেকেন্ডারি স্ট্রাকচার, নাম্বার 3 থাকে টারশিয়ারি স্ট্রাকচার এবং নাম্বার 4 থাকে কোয়াটারনারি স্ট্রাকচার। ওকে, এখন তুমি এখানে খেয়াল করে দেখো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। প্রাইমারি স্ট্রাকচার যেটা, এটা হলো একদম সিম্পলেস্ট ফর্ম, হ্যাঁ? সো এই ফর্মে গেলে আমরা দেখি যে এই ফর্মে গেলে দেখা যায় যে এখানটাতে জাস্ট অ্যামিনো অ্যাসিডের যে চেইনগুলো আছে, হ্যাঁ, ধরো এই এ মানে অ্যামিনো অ্যাসিডের যে চেইনগুলো আছে, জাস্ট একটা পলিপেপটাইড ফর্ম, মানে পলিপেপটাইড যখন চেইন ফর্ম করে ওই চেইনটার সিম্পলেস্ট ফর্মটাই হচ্ছে আমাদের থাকে প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে, হ্যাঁ? এরপর এই প্রাইমারি স্ট্রাকচারটা যদি আমরা এটার মধ্যে ধরো কোনো ফোল্ডিং দেখতে পাই, হ্যাঁ, এই প্রাইমারি স্ট্রাকচারটা যখন পরবর্তীতে তার ফিজিক্যাল কোনো চেঞ্জ আসে, এই ধরো ফোল্ডিং হলো, হ্যাঁ, অথবা তার যেই ফিজিক্যাল স্ট্রাকচার এটাকে যদি চেঞ্জ করলো, তখন আমরা এটাকে বলি সেকেন্ডারি স্ট্রাকচার, ঠিক আছে? তারপর এদের মধ্যে যদি নতুন করে কোনো কেমিক্যাল বন্ড ফর্ম হয়, এদের মধ্যে যদি নতুন করে কোনো কেমিক্যাল বন্ড ফর্ম হয়, কেমিক্যাল বন্ড, হ্যাঁ, কি কি কেমিক্যাল বন্ড হতে পারে? এই যেমন ধরো হাইড্রোজেন বন্ড হতে পারে, সল্ট বন্ড হতে পারে, ডাইসালফাইড বন্ড হতে পারে, এই ধরনের বন্ড ফর্ম হলে তখন আমরা তাদেরকে বলি টারশিয়ারি প্রোটিন। আর কোয়াটারনারি প্রোটিন কখন বলবো? যখন এদের মধ্যে একদম কমপ্লেক্স ফর্ম যখন হবে। কোয়াটারনারি স্ট্রাকচারটা হচ্ছে একদম কমপ্লেক্স স্ট্রাকচার, সবচেয়ে কমপ্লেক্স স্ট্রাকচার, এটাকে বলি কোয়াটারনারি। এন্ড ভাইয়া এদের মধ্যে এক্সাম্পল লাগবে, হ্যাঁ, এক্সাম্পল লাগবে। দেখো প্রাইমারির এক্সাম্পল হলো ডিনেচার্ড প্রোটিন। ডিনেচার্ড প্রোটিন মানে কি ভাইয়া? যেই প্রোটিনগুলোর স্ট্রাকচার, হ্যাঁ, কিছুটা মানে সিম্পলেস্ট হয়েছে। যেমন আমরা দেখি আমাদের স্টোমাকের মধ্যে যখন প্রোটিনের তোমার ডাইজেশন শুরু হয়, ডাইজেশন শুরু হলে পেপসিন এনজাইম দিয়ে কি করে এটা প্রোটিওজ এবং পেপটনে কনভার্ট করে না? ওই প্রোটিওজ পেপটনগুলো যেরকম সিম্পলেস্ট ফর্মের প্রোটিন, ওইগুলো হলো প্রাইমারি স্ট্রাকচার, ওকে। আর সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে থাকবে সাধারণত ওই যে আবার এখানে মিল আছে মাসেল, টেন্ডন, বোনস, হ্যাঁ, তারপর ব্লাড ভেসেল, মানে যত স্ট্রাকচার আছে সাধারণত যেগুলো স্ট্রাকচার থাকে ওইগুলোকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। আর টারশিয়ারি স্ট্রাকচার এরা সাধারণত যারা ফাংশনাল প্রোটিন অথবা যারা গ্লোবুলার প্রোটিন তারা, ঠিক আছে, যারা ফাংশনাল প্রোটিন অথবা যারা গ্লোবুলার প্রোটিন, তার মানে এনজাইম হচ্ছে টারশিয়ারি প্রোটিন, হরমোন হচ্ছে টারশিয়ারি প্রোটিন, ঠিক আছে? আচ্ছা, এখন এদেরকে আবার অন্যভাবেও বলা প্রেজেন্ট করা হয়। প্রাইমারিকে বলা হয় 1 ডিগ্রি, সেকেন্ডারিকে বলা হয় 2 ডিগ্রি, টারশিয়ারিকে বলা হয় 3 ডিগ্রি, কোয়াটারনারিকে বলা হয় 4 ডিগ্রি, এভাবেও প্রেজেন্ট করা হতে পারে। আচ্ছা, এখন দেখো হুইচ ইজ গ্লোবুলার প্রোটিন। তাহলে গ্লোবুলার প্রোটিন যদি বলি, কোনটা গ্লোবুলার প্রোটিন ভাইয়া? টারশিয়ারি স্ট্রাকচার, হ্যাঁ, টারশিয়ারি স্ট্রাকচার হচ্ছে গ্লোবুলার প্রোটিন। কারণ এই যে আমরা এখানে দেখলাম যে গ্লোবুলার প্রোটিন মানে হচ্ছে ফাংশনাল প্রোটিন, আর ফাংশনাল প্রোটিন মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রাকচারালি এগুলা টারশিয়ারি স্ট্রাকচারের হয়ে থাকে। আচ্ছা, তারপর দেখো স্ট্রাকচার অফ গ্লোবুলার প্রোটিন, এই যে দেখো তাহলে 3 ডিগ্রি হবে স্ট্রাকচার অফ গ্লোবুলার প্রোটিন। এরপর দেখো পেপটাইড বন্ড কোনটা ফর্ম করে? অলরেডি শুরুতে পড়ে আসছে CONH, এটা পেপটাইড বন্ড ফর্ম করে। হোয়াট কাইন্ড অফ বন্ড ইজ CONH ইজ? তাহলে এটাকে কি বলি? পেপটাইড বন্ড। এটা কিন্তু ভাইয়া মেডিকেলে আসা কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা, নেক্সট ওয়ান দেখি। টু পেপটাইড বন্ডস ইউনাইট টু ফর্ম হুইচ ওয়ান? দুইটা পেপটাইড বন্ড যখন থাকবে তখন আমরা ওই কম্পাউন্ডটাকে বলবো একটা ট্রাইপেপটাইড। কিভাবে ফর্ম হয় যদি দেখো, এই যে দেখো একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে যখন বাইন্ড করে তখন তাদের মধ্যে একটা পেপটাইড বন্ড থাকে। এখন দুইটা পেপটাইড বন্ড ফর্ম করতে গেলে কমপক্ষে কয়টা অ্যামিনো অ্যাসিড লাগবে? 3টা অ্যামিনো অ্যাসিড লাগবে। এবং এই 3টা অ্যামিনো অ্যাসিডের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা বলবো ট্রাইপেপটাইড। এই স্ট্রাকচারটাকে আমরা বলবো ট্রাইপেপটাইড, ঠিক আছে? তাহলে এখানে এটা ট্রাইপেপটাইড ফর্ম করলো। টু মলিকিউলস অফ অ্যামিনো অ্যাসিড ইন আ প্রোটিন মলিকিউল জয়েন বাই হুইচ বন্ড? দুইটা অ্যামিনো অ্যাসিড কোন মানে বন্ডের মাধ্যমে জয়েন করে? পেপটাইড বন্ডের মাধ্যমে জয়েন করে, ঠিক আছে? দুইটা অ্যামিনো অ্যাসিড কার মাধ্যমে জয়েন করে? পেপটাইড বন্ডের মাধ্যমে জয়েন করে, ওকে। আচ্ছা, এরপর দেখো টু পেপটাইড চেইন কিভাবে কানেক্টেড হয়? এটা অনেকেই চিন্তা করে কি মানে আগেরটার সাথে রিলেটেড কোশ্চেন, ঠিক আছে, কিন্তু দুইটার অ্যান্সার কিন্তু ডিফারেন্ট। দেখো অ্যামিনো অ্যাসিডগুলা নিজেদের মধ্যে বন্ড ফর্ম করে পেপটাইড বন্ড, ঠিক আছে, কিন্তু এই পেপটাইডের যে চেইনটা হবে, চেইনগুলো আবার নিজেদের মধ্যে কিন্তু কানেক্টেড থাকে, সেটা কিন্তু হাইড্রোজেন বন্ড দিয়ে থাকে, সেটা পেপটাইড বন্ড দিয়ে থাকে না। একটু আমরা দেখি চলো। এই ধরো একটা অ্যামিনো অ্যাসিড, এই ধরো অ্যামিনো অ্যাসিড, এই ধরো অ্যামিনো অ্যাসিড, এই ধরো অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, এটা একটা পেপটাইড চেইন, এটা আরেকটা পেপটাইড চেইন, ঠিক আছে, এটা আরেকটা পেপটাইড চেইন, এখানে আমরা আরেকটা পেপটাইড চেইন দেখতে পাচ্ছি। এই পেপটাইড চেইনগুলো নিজেদের মধ্যে কিন্তু কানেক্টেড থাকবে হচ্ছে হাইড্রোজেন বন্ড দিয়ে, ঠিক আছে, নিজেদের মধ্যে কানেক্টেড থাকবে হাইড্রোজেন বন্ড দিয়ে। এখন এখানেই রং কনসেপশনটা হয় তোমাদের। এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ড সেটা হচ্ছে ভাইয়া পেপটাইড বন্ড, ঠিক আছে, কিন্তু ইন বন্ড বিটুইন টু পেপটাইড চেইন এখানে যেটা থাকবে এটাকে কিন্তু বলতেছি আমরা এখানে হাইড্রোজেন বন্ড, ওকে। তাহলে এটা হবে হচ্ছে হাইড্রোজেন বন্ড, হয়ে গেল। এরপর দেখো হোয়াট বন্ড আর দেয়ার টারশিয়ারি স্ট্রাকচার? সল্ট বন্ড আছে, ডাইসালফাইড আছে, হাইড্রোজেন আছে, অপশনে আছে অল, তার মানে অল। তারপর দেখো এনজাইম ইজ এ কম্পাউন্ড অফ হুইচ ক্লাস? এনজাইমস আর প্রোটিন, তাই না? এনজাইমস আর প্রোটিন, সায়েন্টিস্ট কোন সবার আগে বলেছে এনজাইমস আর প্রোটিন। আচ্ছা, হোয়াট উইল বি প্রোডিউসড বাই হাইড্রোলাইসিস অফ দ্য প্রোটিনস ইন প্রেজেন্স অফ বেস? আমরা যদি প্রোটিনকে হাইড্রোলাইসিস করি, প্রোটিনকে হাইড্রোলাইসিস হলে কি পাবো? প্রোটিনের যে বিল্ডিং ব্লক সেটা পাবো। প্রোটিনের বিল্ডিং ব্লক কি ভাইয়া? অ্যামিনো অ্যাসিড, তাহলে আমরা এখানে অ্যামিনো অ্যাসিড পাবো অ্যাকচুয়ালি, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো নাম্বার অফ দ্য অ্যামিনো অ্যাসিড ইউজ টু ফর্ম প্রোটিন চেইন। কতগুলো অ্যামিনো অ্যাসিড লাগে প্রোটিন চেইন ফর্ম করার জন্য, ঠিক আছে? নাম্বার অফ দ্য অ্যামিনো অ্যাসিড প্রোটিন চেইনের জন্য অ্যাকচুয়ালি মানে অ্যাটলিস্ট 51 অ্যামিনো অ্যাসিড লাগবে, ঠিক আছে, অ্যাটলিস্ট 51। এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, হ্যাঁ, কোনো অপশনে দেখতে পাচ্ছি না, ওকে। এটা অ্যাকচুয়ালি 51, তার মানে যদি কোনো অপশনে না থাকে তাহলে আমরা এটাকে ব্ল্যাঙ্ক অ্যান্সার করব, ওকে। নাম্বার অফ দ্য অ্যামিনো অ্যাসিড ইউজ টু ফর্ম প্রোটিন চেইন ফর্ম করতে কমপক্ষে 51 অ্যামিনো অ্যাসিড লাগবে। আচ্ছা, হাউ মেনি পেপটাইড বন্ড বাইন্ড দ্য অ্যামিনো অ্যাসিড ইন ইনসুলিন? এই যে 51। আচ্ছা, পেপটাইড বন্ড 51 অ্যামিনো অ্যাসিড যদি হয়, অ্যামিনো অ্যাসিডের নাম্বার হচ্ছে 51, অ্যামিনো অ্যাসিড থাকে হচ্ছে 51, তাহলে 51 অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড কয়টা থাকবে? সাধারণত অ্যামিনো অ্যাসিডের চাইতে পেপটাইড বন্ডের নাম্বার একটা কম হয়, রাইট? যেমন ট্রাইপেপটাইডে অ্যামিনো অ্যাসিড আছে 3টা, পেপটাইড বন্ড কয়টা ছিল? 2টা, তাহলে এখানে একটা কম হলে আনসার শুড বি 50, ওকে। হুইচ ওয়ান ইজ নট এন অ্যামিনো অ্যাসিড? এই রিলেটেড কোশ্চেন আমরা আগেও সলভ করেছি। আমরা বলেছি অ্যামিনো অ্যাসিড হওয়ার জন্য এই যে কার্বন চেইন থাকে, কার্বন চেইনের মধ্যে এখানে একটা থাকবে হচ্ছে আমাদের কার্বক্সিল গ্রুপ, একটা থাকবে হচ্ছে আমাদের অ্যামিনো গ্রুপ, আর বাকিগুলো হচ্ছে এই অ্যালকাইল গ্রুপ, চিন্তা করো তুমি, ওকে। আচ্ছা, এখন তুমি যদি খেয়াল করে দেখো এখানে যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো কি আমাদের এই রুলসটাকে ফলো করেছে কিনা? এই যে দেখো কার্বন একদিকে, অ্যামিনো গ্রুপ একদিকে, কার্বক্সিল, দুইটা হাইড্রোজেন, তাহলে এটা অ্যামিনো অ্যাসিড, ওকে। তারপর তুমি খেয়াল করো যে এখানে যদি আমরা খেয়াল করি এখানে একটা অ্যামিনো গ্রুপ
কার্বন, দুইটা হাইড্রোজেন, তারপরে একই কার্বনে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড অ্যামিনো গ্রুপ নাই, তাহলে এটা অ্যামিনো অ্যাসিড হবে না। ওকে, আবার এখানে যদি খেয়াল করো এই কার্বনের সাথে আছে, এটার সি এর স্ট্রাকচারটা একটু আমরা দেখে ফেলি, চলো সি এর স্ট্রাকচারটা দেখে ফেলি। এই যে দেখো কার্বন, হ্যাঁ, মাঝখানে কার্বনটা হচ্ছে কার্বন, ধরো মাঝখানে কার্বনের সাথে যে হাইড্রোজেনটা এটা উপরে দিয়ে দিলাম, এখানে একটা অ্যালকাইল গ্রুপ দিয়ে দিলাম, নিচের দিকে আমরা এই NH2 টা দিলাম এবং এখানে আমরা COOH, তার মানে এটাও কিন্তু অ্যামিনো অ্যাসিড হলো, ঠিক আছে। কিন্তু এটাকে কিন্তু আমরা কোনোভাবে অ্যামিনো অ্যাসিড বানাইতে পারছি না। তুমি যদি খেয়াল করে দেখো, এই যদি কার্বন হয়, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে যদি আমরা অ্যামিনো গ্রুপ দেই, ওকে, আচ্ছা এখানে যদি অ্যামিনো গ্রুপ দেই, আচ্ছা তারপরে দেখো এখানে আরেকটা CH2 হইছে আর COOH হইছে, তার মানে এটা কিন্তু আমাদের মেইন যে শর্ত, মেইন যে কন্ডিশন সেটাকে কিন্তু ফলো করছে না। ওকে, তাহলে এটা অ্যামিনো অ্যাসিড না। পরেরটা যদি তুমি খেয়াল করে দেখো, এটাও কিন্তু অ্যামিনো অ্যাসিডের রুলসকে ফলো করেছে। কিভাবে ভাইয়া তুমি খেয়াল করো, এই যে মাঝখানে কার্বন, এটা উপরে দিলাম আমরা হাইড্রোজেন দিলাম, নিচে দিলাম আমরা এখানে হচ্ছে NH2 দিলাম, ওকে উল্টা লিখছি H2N, হ্যাঁ H2N দিলাম। আচ্ছা এরপর নিচের দিকে এখানে আমরা CH2 দিলাম, এখানে ধরো আমরা হচ্ছে এই COOH এটা দিলাম আর কি। আচ্ছা এখানে COO এটা ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে টোটালটা হবে, আর এটা হচ্ছে এই পরেরটা হবে, তাহলে এটা অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড না কোনটা, অপশন বি। ওকে, আচ্ছা প্রোলিন কি? প্রোলিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যামিনো অ্যাসিড। আচ্ছা প্রোলিনগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড, মানে অ্যামিনো অ্যাসিডের বিভিন্ন নাম। ওকে, প্রোলিন হলো এক টাইপের অ্যামিনো অ্যাসিড আর কি, হ্যাঁ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যালকালাইন অ্যামিনো অ্যাসিড? ঠিক, আমরা জানি অ্যামিনো অ্যাসিডগুলো কিছু আছে অ্যালকালাইন, কিছু আছে অ্যাসিডিক, ঠিক আছে। আচ্ছা অ্যালকালাইন বা বেসিক অ্যামিনো অ্যাসিড সাধারণত HLA, ঠিক আছে, এই তিনটা অ্যালকালাইন। H মানে হচ্ছে হিস্টিডিন, ঠিক আছে। L মানে হচ্ছে লাইসিন, A মানে হচ্ছে আর্জিনিন। এটা হলো আমাদের অ্যালকালাইন অর বেসিক অ্যামিনো অ্যাসিড। অ্যালকালাইন অর বেসিক অ্যামিনো অ্যাসিড হচ্ছে এই কয়টা, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কি? অ্যান্সার হবে লাইসিন। কয়টা দেখো, দ্য বন্ড এক্সিস্টিং বিটুইন বেস পেয়ার্স ইন দ্য ডাবল হেলিক্স অফ নিউক্লিক অ্যাসিড। ডাবল হেলিক্স অফ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের যে ডাবল হেলিক্স আছে, ডাবল হেলিক্সের মধ্যে কোন বন্ড থাকে ইন বিটুইন বেস পেয়ার্স ইন ডাবল হেলিক্স অফ নিউক্লিক অ্যাসিড? ডেফিনেটলি হাইড্রোজেন বন্ড। ওকে, আচ্ছা এখন আসি আমরা কিছু থিওরিটিক্যাল পড়াশোনা, এগুলো থেকেও বিশেষ করে দেখা যায় কি এনভায়রনমেন্টের সাথে রিলেটেড কিছু একটা প্যারা থাকে আমাদের, হ্যাঁ, এই নাকসারের বইতে তোমরা দেখবা আছে, ওই ইনফরমেশনগুলো থেকে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন পরীক্ষা হতে পারে। মেডিকেল 18-19 আসছিল। হোয়াট ইজ ডিএনএ? তোমরা এটা জানো, ডিএনএ হচ্ছে কি একটা পলিমার, হ্যাঁ, লার্জ পলিমার ডিএনএ। ওকে, আচ্ছা তারপর দেখো হুইচ ওয়ান কজেস লিভার সিরোসিস? হ্যালোজিনেটেড অর্গানিক কম্পাউন্ড। হ্যালোজিনেটেড অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যে হ্যালোজেন থাকে, এই হ্যালোজেনটা লিভারের সাথে বিভিন্ন তোমার হচ্ছে টক্সিক মেটাবোলাইট ফর্ম করতে পারে। এই মেটাবোলাইটগুলো তখন এই লিভার সিরোসিস করার জন্য মানে রেসপন্সিবল থাকে আর কি। পরে দেখো হুইচ ইজ নট আ মিনস অফ ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন ব্লাড? এটা বায়োলজির কোশ্চেন, তারপরে যেহেতু আমাদেরকে দিছে আমরাও সলভ করি। দেখো কার্বন ডাইঅক্সাইড ব্লাডের মধ্যে কি ভাবে ট্রান্সপোর্ট হতে পারে? তিনভাবে ট্রান্সপোর্ট হতে পারে। একটা হচ্ছে থ্রো সলিউশন, ওকে, থ্রো সলিউশন মানে হচ্ছে এটা কার্বনিক অ্যাসিড ফর্মে হতে পারে। ওকে, আরেকটা হচ্ছে থ্রো বাইকার্বনেট ফর্ম, ঠিক আছে। বাইকার্বনেটের মধ্যে দেখো তোমরা দুইটা বাইকার্বনেট ছিল, একটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট, আরেকটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এই হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট আর এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। পটাশিয়াম বাইকার্বনেট দিয়ে হচ্ছে আরবিসি দিয়ে যায়, আর সোডিয়াম বাইকার্বনেট দিয়ে হচ্ছে প্লাজমা দিয়ে যায়, ঠিক আছে, প্লাজমা। ওকে, আচ্ছা তারপর দেখো যে আরেকটা হতে পারে কার্বামিনো কমপ্লেক্স, আচ্ছা কার্বামিনো কমপ্লেক্স, ঠিক আছে, কার্বামিনো কমপ্লেক্স। এখন এই কার্বামিনো কমপ্লেক্স যেটা আছে, এই কার্বামিনো কমপ্লেক্স হতে পারে কার্বামিনো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সাথে বন্ড করতে পারে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড কার্বামিনো হিমোগ্লোবিন করে। ওকে, কার্বামিনো কমপ্লেক্সের আবার দুইটা ফর্ম, কার্বামিনো প্রোটিন, কার্বামিনো হিমোগ্লোবিন। মানে এই হিমোগ্লোবিনও তো একটা টাইপের প্রোটিন। ওই হিমোগ্লোবিন প্রোটিন এবং আমাদের যে প্লাজমা প্রোটিন আছে বডিতে, এই প্লাজমা প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিড গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপ আছে যেটা, এই অ্যামিনো গ্রুপের সাথে হিমোগ্লোবিন মানে বন্ড ফর্ম, মানে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড বন্ড করতে পারে, তখন ওই কম্পাউন্ডটার নাম হয় কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে এখানে দুইটা হতে পারে, কার্বামিনো প্রোটিন এবং কার্বামিনো হিমোগ্লোবিন, ঠিক আছে। আচ্ছা এর মাধ্যমে আমরা কিন্তু ক্লাসের শেষ অংশে চলে আসছি। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে ক্লাসটা এখানেই শেষ করছি।